স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। দলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে বালুমহাল ও হাটবাজার ইজারা না নেওয়া এবং বিভিন্ন জায়গায় তদবির না করার নির্দেশ দিয়েছে দলটি। একই সঙ্গে ঠিকাদারি কাজে সরকারি নীতিমালা অনুসরণ করতেও বলা হয়েছে। আবার দলটির নীতি নির্ধারকরা এও দাবি করেছেন অনুপ্রবেশকারীরাই বিএনপির নাম ভাঙিয়ে বদনাম করছে। 5 আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনীতির মাঠ। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত বিএনপি। কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজনীতি পালাবদলে চলার পথে কখনো কখনো খেই হারায় দলের কিছু নেতাকর্মী, জড়ায় নানা নেতিবাচক কর্মকাণ্ডে, প্রশ্নবিদ্ধ হয় দল। সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় নড়েচড়ে বসে দলের হাইকমান্ড। কঠোর অবস্থানে যায় দলটি। বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়ালে কোনো ছাড় নয়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলীয় সব নির্দেশনার মধ্যে রয়েছে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা, মাটির ব্যবসা ও বালুর ব্যবসা থেকে বিরত থাকা, ঠিকাদারি কাজে সরকারি নীতিমালা অনুসরণ, যে কোনো ধরনের তদবির থেকে বিরত থাকা, হাটবাজার ও বালুমহলের ইজারা থেকে বিরত থাকা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এসব নির্দেশনার বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিনিয়র নেতারা। পুলিশ এবং প্রশাসনকে আমরা পরিষ্কার বলে দিয়েছি, বিএনপিতে কোনো চাঁদাবাজির স্থান হবে না। যারা বিএনপির নাম দিয়ে মাস্তানি গুন্ডামো করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বারবার আহ্বান জানাচ্ছি এবং কাউরে বহিষ্কারও করা হয়েছে। এসব নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই, এর ব্যত্যয় হলেই কঠোর পদক্ষেপ, কোনো ছাড় নয়। এখন পর্যন্ত বোধহয় আমাদের সারা দেশে বোধহয় 2000-এর উপরের কর্মীদেরকে আমরা এক্সপেল করে দিয়েছি। ইমেজটাকে নষ্ট করা যাবে না, সেই ইমেজকে ধরে রাখার জন্য আমরা সব রকমের পদক্ষেপ গ্রহণ করবো। আমরা মফস্বল থেকে একটা নিউজ দিয়ে দিল, এটাকে ভেরিফাই না করে জাতীয় পত্রিকাগুলো ছাপাচ্ছে। আসলে ঘটনাটা কি সেটা তদন্ত না করে ছাপানো হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের তালিকা তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপিতে পাঠানোরও নির্দেশনা রয়েছে দলটির। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামিকে খালাস দেয় বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এ মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা হয়। খুচরা ডিমের ডজন সর্বোচ্চ 120 টাকা। সস্তায় ডিম পেয়ে ভোক্তা খুশি হলেও আর উৎপাদন খরচের চেয়েও দাম কমে যাওয়ায় মাথায় হাত খামারির। প্রান্তিক খামারি ডিম বিক্রি করছে মাত্র 72 টাকা ডজনে। মাছের 48 টাকায় যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে। লোকসানে খামার বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। তারা বলছেন, বছর জুড়ে ডিমের দাম ক্রেতার নাগালে রাখতে খামারির জন্য ন্যায্য দাম নিশ্চিত করতে হবে সরকারকেই। রাজধানীর খুচরা বাজারে ডিমের ডজন 120 টাকা, আর এই খবরে খুশি খুচরা ক্রেতারা। কিন্তু এই খুশির খবরের পেছনে একটি কষ্টের গল্পও আছে। টাঙ্গাইলের প্রান্তিক খামারগুলোতে ডিম বিক্রি হচ্ছে 72 টাকা ডজন দরে। খামারিরা বলছেন, মুরগির দাম, খাবার খরচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচও উঠছে না ডিম বিক্রি করে। লোকসানে থাকা খামারি চিন্তা করছেন খামার বন্ধ করে দেয়ার। 6 টাকা বাজার, এখন দুধক কোথায়, ফেসবুকের লোকজন কোথায়? আসেন, আমাদের দিকে এগিয়ে আসেন। সরকারে একটা রেট বাঁধাই দিয়েছিল, ওই রেটে কোনো ডিম বিক্রি হচ্ছে না। এখন প্রতিদিন একটা ডিমে 3 টাকা লস হচ্ছে, অর্থাৎ 1000 মুরগিতে 30,000 টাকা লস। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, এটা একটা সময় এমন হবে যে দেশে আর কোনো খামার থাকবে না। তবে প্রান্তিক উদ্যোক্তার এ কষ্ট মানতে নারাজ রাজধানীর ভোক্তা। তাদের অভিযোগ, খামারি নাকি সিন্ডিকেট করে দাম বাড়ায়। বেশি বাড়লে আমাকে সমস্যা হয় না, আমাকে তো কিনতে কষ্ট হয়ে যায়। খামারিরা হলো সিন্ডিকেট আর কি, এরা তো সবসময় লস দেখি কেউ বেছে, এটা হলো তাদের অবাস্তব কথা। 200-250 টাকা যে হইবে ডিমের ডজন, এটা আশা করি না।
তবে দাম বিশ্লেষণ করলে দেখা যায় খামারির ৭২ টাকা ডজনের ডিম ভোক্তা কিনছেন ১২০ টাকায়, যার ৪৮ টাকায় যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে। ৪ রাত বদলে হওয়ার পরে আমরা ৪ রাতের মাথায় আমরা পড়ি যে পর্যায়ে ডিমের দামটা আছে, খামারওয়ালা মনে হয় না যে খামারটা রাখবো, বন্ধ করে দিব। উদ্যোক্তারা বলছেন ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থার কারণে লোকসানি খামার বন্ধ হলে কমবে উৎপাদন, তখন দাম অস্বাভাবিক বাড়বে, যে মুনাফার বড় অংশই যাবে মধ্যস্বত্বভোগীর কাছে। আমরা আসল জায়গায় হাত দিচ্ছি না, আমরা সিমটমগুলোতে হাত দিচ্ছি, কিন্তু আসলে যেখানে সমস্যা না সেখানে কিন্তু আমরা বারবার বলেও কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা একটা মেকানিজমের মধ্যে আনতে হবে যেটা কন্টিনিউয়াসলি সেলফ রেগুলেটিং এবং এটার জন্য জবাব দিতে থাকবে। এ অবস্থায় উদ্যোক্তার লোকসান না করে বছরব্যাপী ডিমের দাম ভোক্তার নাগালে রাখতে সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন তিনি। ডিমান্ড কত আছে সেই অনুসারে যদি প্রোডাকশনটা এনশিওর করা যায়। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে ধান সরবরাহ স্বাভাবিক থাকলেও ভোক্তার নাগালে বাইরে চালের দাম 2 সপ্তাহে 60 টাকা বেড়ে রেকর্ড 84 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সরু চাল। অভিযোগ, ধান ও চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। চালের অন্যতম পাইকারি বাজার কুষ্টিয়ার খাজানগরে অস্থিরতা যেন কাটছেই না। রমজানে কয়েক দফায় সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি 60 টাকা, দাম বেড়েছে মোটা চালেরও। মার্চের শুরুতে মিলগেটে সরু চালের দর ৭৬ থেকে ৭৭ টাকা থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানে এখন বিক্রি হচ্ছে রেকর্ড ৮৪ টাকা কেজিতে। গেল ১৫ দিনে ৫ দফা দাম বাড়িয়েছে কোনো প্রতিষ্ঠান, আর কেজিতে 2 টাকা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকায়। খাজানগরের অনেক মিলে সরেজমিনে ঘুরে দেখা গেছে আগের কেনা ধানের মজুদ, আর কিছু প্রতিষ্ঠানের গুদামে রয়েছে চালও। এরপরও বাজারে অস্থিরতার জন্য ধানের মূল্য বৃদ্ধি ও সংকটকে দায়ী করছেন বেশিরভাগ মিল মালিক। চাষিরা ধান আবাদ মূলত কম, আমরা হাটে গিয়ে ধান তেমনটা পাচ্ছি না। মিল চলছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় গতানুগতিক খুব কম চলছে। এদিকে অটোমিল মালিকরা নতুন ও পুরাতন ধান মিশিয়ে চাল তৈরি করছেন। তাদের গুদামে ধান ও চালের খুব একটা সংকট নেই। স্থানীয় ও বাইরের জেলা থেকে ধান সংগ্রহ করা এসব প্রতিষ্ঠানও ফরিয়া ও মৌসুমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছে। ৬০০ মণ ধান একটা কৃষক দিতে পারেন আমাদের, যার কারণে কৃষক একটা আড়তদারের কাছে বিক্রি করে, সেখান থেকে আমরা ৬০০ মণ করে ধান কালেক্ট করতে পারি। এখন ওই দামই ধানের দাম কমে গেছে, অত দাম না, কমে আসে। ধানের হিসাব করলে চালের লাভ হয় না, এই জন্য কিনে আটা বন্ধ করে দিয়েছে। চালের বাজারে অস্থিরতা দূর করতে অসঙ্গতি পেলেই ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। তার লাইসেন্সের বিপরীতে যতটুকু থাকার কথা তার অতিরিক্ত পাওয়া গেছে মজুদ, তাদেরকে আমরা লাইসেন্সের শর্ত অনুযায়ী 3 দিনের মধ্যে এটা ডিসপোজাল করতে বলেছি। ক্রেতারা বলছেন নিয়মিত তদারকি না থাকায় বাজারে এমন অস্থিরতা। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ মৌসুমে কর্মতৎপরতায় চঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার জুতার কারখানাগুলো। প্রতিদিন গড়ে 500 থেকে 600 জোড়া জুতা তৈরি হচ্ছে এখন। স্থানীয় চাহিদা মিটিয়ে জুতা যাচ্ছে দেশের নানা প্রান্তে। দিন দিন বাজারের প্রসার ঘটায় খুশি মালিক এবং শ্রমিকরা। ঈদে নতুন পোশাকের সাথে নতুন জুতা এখন স্বাভাবিক চাহিদার মধ্যে পড়ে। সেই চাহিদায় এখন ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার জুতা কারখানাগুলো। কাজের চাপে ঘুম উঠে গেছে শ্রমিকদের। ঈদের মৌসুমের অপেক্ষায় থাকেন মালিক শ্রমিকরা। জেলায় 40টি অটো জুতার কারখানা ছাড়াও প্রায় অর্ধশত হাতের তৈরি কারখানায় 5 থেকে 6 হাজার শ্রমিক দিনরাত কাজ করছেন। এসব কারখানায় প্রতিদিন লেডিস, জেন্টস, শিশুদের প্রায় 1 লাখ জোড়া জুতা তৈরি হচ্ছে। আমাদের এই সিজনে, এই ঈদের সিজনে যে কাজের চাপটা অনেক বেশি, ঠিক আছে। আমাদের যে টার্গেট আছে, এই টার্গেটটা আপনার এই পুরা করার জন্য আমাদের দিন রাত্রে কাজ করতে হয়। এখন আমাদের রাত দিন সমানে কাজ করতে হয়। আপনি মনে করেন কাজের চাপটা এখন বেশি, তো এই কারণে একটু চাপটা করতে হয়, কভার দিতে হয় রাত্রে। অপরদিকে বিদ্যুৎ সমস্যার কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবি কারখানা মালিক ও শ্রমিকদের। ওয়ার্কার কারেন্ট থাকে না, এরপরে কাঁচামাল পাওয়া যায় না, এই ধরনের সমস্যা, অনেক সমস্যাই আছে। আমরা চাই সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি দেয়। সিজনটা হলো আপনার সবরাত থেকে পুরা রমজান মাস। ঈদ উপলক্ষে কাজ চলতেছে। 1-2টা ডিজাইনের উপর চাহিদা আছে, আর বাকি ডিজাইনের উপর চাহিদা বাংলাদেশের ভিতরে চিটাং আছে, ঢাকা আছে, আপনার রাজশাহী আছে, খুলনা আছে, বগুড়া আছে, এইভাবেই আমাদের মালগুলি চায়।
স্থানীয়ভাবে উৎপাদিত এসব জুতা দিয়েই সারা দেশের অনেকটা চাহিদা পূরণ করছে ব্রাহ্মণবাড়িয়া। ডিবিসি নিউজ ডেস্ক। লেবুর আবাদ করে এবার রমজানে ভালো দাম পেয়েছেন কৃষকরা, তবে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। লাভ না হওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রত্যাশিত মূল্য নিশ্চিতে বাজার তদারকির দাবিও তাদের। হাকডাক আর বেচাকেনায় মুখর নাটোরের ফুলসর লেবুর হাট। দেশের ও জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ী ভিড় করেছেন এখানে। এবার রমজানে প্রতি পিস লেবু ৮ টাকা থেকে ১২ টাকায় পাইকারিতে বিক্রি করতে পেরে খুশি কৃষক। কৃষক প্রচুর লাভবান। এবার মনে করেন সর্বনিম্ন ৩ টাকার নিচে লেবু বেচা কেনা হয় নাই। আমাদের যে বর্তমান বাজার রেট, চাষিরা খুশি। খুচরা পর্যায়ে যারা বিক্রি করতেছে তারা লাভবান। তবে ভিন্ন দশা পাইকারি ব্যবসায়ীদের। তাদের দাবি, নাটোর থেকে প্রতি পিস লেবু ৮ থেকে ১২ টাকা দরে কিনলেও ঢাকার পাইকারি বাজারে সে লেবু ভালো দামে বিক্রি করতে পারছেন না তারা, যা লোকসানের খাতায় যোগ হচ্ছে। এই লেবুটা ৬০ টাকা, এখানে যখন ৬০ টাকা কিনেছে, এখানে আরো খরচ আছে, লেবার খরচ আছে, দোকান ভাড়া আছে। ঢাকা যখন ৩টা ৪টা হাত পরে যাবে, তখন লেবুটার দাম ১২ টাকা ১৫ টাকা হবে। লেবুর দামটা যদি গৃহস্থের এখান থেকে কমে কিনা যায়, আমরা লাভবান হতে পারবো। কৃষি বিভাগের দাবি, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ও লেবুর চাষ সম্প্রসারণে সহায়তা করছেন তারা। কৃষি সম্প্রসারণ বিভাগও আমরা বিভিন্ন জাত সংগ্রহ করে এগুলো বছরব্যাপী, সারা বছরব্যাপী করা যায় কিনা সেটি নিয়ে আমরা আসলে চেষ্টা করছি। যেহেতু লেবুর চাহিদা দিন দিন বাড়ছে, তো এটির চাষ এবং জাতের সম্প্রসারণ আমরা ব্যাপকভাবে করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলায় এবছর ৭৫০ হেক্টর জমিতে লেবু আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় ৪,০০০ টন লেবু উৎপাদনের আশা কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক। ব্রিটেনে অভিবাসীদের জন্য দিন দিন কঠোর হচ্ছে সরকারি নিয়মনীতি। কাগজপত্রহীন অভিবাসীদের পাশাপাশি বৈধদের ক্ষেত্রেও কঠোর হচ্ছে সরকার। শুধু কনজারভেটিভ নয়, এবার ক্ষমতাসীন লেবার পার্টিও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে। এতে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন অসংখ্য বাংলাদেশি। অভিবাসন প্রত্যাশীদের কাছে যুক্তরাজ্য এক আশার আলো। তবে স্টারমার প্রশাসনের নিত্য নতুন আইনের কারণে সেই আশায় যেন গুড়ে বালি। ব্রিটিশ সরকার অভিবাসন সংকট মোকাবেলায় একের পর এক নতুন আইন প্রণয়ন করছে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে স্টিম রোলার চালাচ্ছে বর্তমান সরকার। সাধারণত লেবার পার্টিকে অভিবাসন বান্ধব দল হিসেবে বিবেচনা করা হলেও এখন দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। বিশেষজ্ঞদের ধারণা, রাজনৈতিক চাপে পড়েই তারা এখন অভিবাসন নীতিতে কঠোর মনোভাব নিচ্ছে। লেবার পার্টি যদিও প্রচলিতভাবে অনেকটা এইরকম একটা কনসেপ্ট সব জায়গাতে আছে যে ইমিগ্রেন্ট বান্ধব, আসলে বাস্তবতায় সবসময় ছিল কিছুটা ভিন্ন। আর আপনি যখন প্র্যাকটিক্যালি এক্সিকিউট করতে যাবেন, তখন আপনার অনেকগুলা চ্যালেঞ্জ আপনার সামনে আসে, ইকোনমিক্যাল চ্যালেঞ্জ, লিগাল চ্যালেঞ্জ অ্যান্ড পলিটিক্যাল চ্যালেঞ্জ। এদিকে অবৈধ কর্মী নিয়োগের বিরুদ্ধে হোম অফিসের জিরো টলারেন্স নীতির ফলে রেস্টুরেন্ট মালিকদের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। প্রতিষ্ঠানে চলছে ব্যাপক ধরপাকড়। এই নতুন নীতির ফলে জনপ্রতি প্রায় ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন তারা। মালিকরা এখন একদিকে সরকারের জেরার মুখে, অন্যদিকে তাদের ব্যবসা চালানো নিয়ে শঙ্কিত। সরকার যে ইমিগ্রেন্ট বিরোধী অথবা ইমিগ্রেন্ট স্বার্থ বিরোধী অথবা তাদের মতে ন্যায়ভিত্তিক যে কাজটা তারা করতেছে, এটা ইমিগ্রেন্টদের উপর বিশাল একটা প্রভাব ফেলতেছে। স্বভাব ফেলার একটা কারণ হচ্ছে থেকে ইমিগ্রেন্ট যদি তারা কঠোর করে, এটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট একটা অর্থনীতির উপর প্রভাব ফেলে। কিন্তু কেউ যদি কোনো রেস্টুরেন্টে বা কোনো শপে কাজ করে, যে কাজের পারমিশন নাই বা কাজের পারমিশন আছে বা ওই কাজের জন্য যে অ্যালোকেটেড না, তখন ডিটেক্ট হয়ে গেলে সেই রেস্টুরেন্ট বা সেই শপের বিরুদ্ধে পার পার্সন জন্য 60,000 সিভিল পেনাল্টি ইম্পোজ করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর প্রায় ৪,০০০ রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২০০-র বেশি অবৈধ কর্মীকে শনাক্ত করেছে ব্রিটিশ হোম অফিস। ডিবিসি নিউজ ডেস্ক। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে আবারও যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, এমনটা জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, আলোচনা আগুনের মধ্যেই চলবে এবং এটি কেবল শুরু। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ তিনি। ভয়াবহ এই হামলায় নারী ও শিশু সহ ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ গেছে। যুদ্ধবিরতির মধ্যেও এমন তাণ্ডবে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার প্রায় 1.5 ঘণ্টার ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা হয়। তবে ট্রাম্পের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বয়স প্রায় 3 বছরে। যুদ্ধ বন্ধে প্রতিদিন চলছে নানা নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েই মাঠে নেমেছেন এই যুদ্ধ থামাতে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দীর্ঘ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প। 1.5 ঘণ্টার দীর্ঘ ফোন আলাপের পর পুতিন রাজি হন 30 দিনের যুদ্ধ বন্ধে। এ সময়ের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা করবে না রুশ বাহিনী। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার উপরও জোর দেন দুই নেতা। প্রেসিডেন্ট পুতিন এবং আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। মনে করি এটি খুব ভালোর দিকেই যাচ্ছে। আশা করছি স্পষ্টতই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ সবাই গুরুত্বের সঙ্গে কাজ করছি। এদিকে ট্রাম্পের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভ্লাদিমির পুতিন। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে মধ্যপ্রাচ্যে আলোচনা শুরুতে সম্মতি রয়েছে দুই নেতারই। 30 দিনের জন্য জ্বালানি সুবিধা এবং অবকাঠামোতে হামলা বন্ধ করার প্রস্তাবকে সমর্থন করেছে ইউক্রেন। ক্রেমলিন জানিয়েছে এরই মধ্যে পুতিন রাশিয়ান সামরিক বাহিনীকে জ্বালানি স্থাপনার বিরুদ্ধে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে কথা হলেও ইউক্রেনের সহায়তার বিষয়ে কোনো কথা হয়নি পুতিনের সঙ্গে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। পৃথিবীতে ফিরেছেন 2 মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডা উপকূলে স্পেসএক্সের মহাকাশযানে করে ফিরে আসেন তারা। নভোচারীরা সফলভাবে ফিরে আসায় খুশি ধনকুবের ইলন মাস্ক এবং মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ধন্যবাদ জানানো হয়েছে স্পেসএক্সের ক্রুদের। গেল বছর জুনে মাত্র 8 দিনের জন্য বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি নভোযান স্টারলাইনারে চেপে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তবে তাদের বহনকারী মহাকাশযানে কিছু ত্রুটি ধরা পড়লে আটকে পড়েন তারা। তারপর কেবল অপেক্ষা 8 দিনের সফর গড়ায় 9 মাসে। কয়েকবার চেষ্টা করেও তাদের পৃথিবীতে ফেরাতে ব্যর্থ হয় নাসা। 286 দিন পর নিরাপদে তাদের ফিরিয়ে আনা হয়। ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযানে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। একই বাহনে ফিরেছেন নাসার নিক হগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গোরবুনভ। ফ্লোরিডার উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল নভোচারীদের বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুল। ভিডিওতে দেখা গেছে ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কয়েকটি কৌতূহলী ডলফিন। প্রায় 1 ঘণ্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা। সফলভাবে মহাকাশযানে অবতরণ করায় ধন্যবাদ জানিয়েছেন ইলন মাস্ক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর সুনিতা সহ অন্য নভোচারীদের ফিরিয়ে আনার বিষয়টি দেখভালের দায়িত্ব দেন মাস্ককে। পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তাদের রাখা হবে ক্রু কোয়ার্টারে। দীর্ঘদিন শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে তাদের শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এরপর সুনিতা ও বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।